তো গতদিন আমরা আসলে পড়ছিলাম যে কম্পিউটার হার্ডওয়্যারে ৩টা কম্পোনেন্ট আছে, ইনপুট আউটপুট ইউনিট, সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট আর হচ্ছে মেমোরি ইউনিট। সো এই ৩টা ইউনিট সম্পর্কে একটু একটু আমরা করে আসলে পড়ছিলাম। সো আজকে একটু ডিটেইলে পড়বো। ইনপুট আউটপুট ইউনিট নিয়ে একটা নেক্সট আরেকটা চ্যাপ্টার আছে এবং মেমোরি ইউনিট নিয়ে ডিটেইলে একটা চ্যাপ্টার আছে। সো ওগুলো ডিটেইল এখন পড়বো না। এখন আমরা পড়বো হচ্ছে এই সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা সিপিইউ ডিটেইলস সম্পর্কে আমরা পড়বো। সো গতদিনই আমরা যখন হচ্ছে সিপিইউ পড়ছিলাম, আমরা হচ্ছে বলছিলাম যে সিপিইউ জিনিসটা তৈরি হয় হচ্ছে দুইটা জিনিস নিয়ে। একটা হচ্ছে এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, আর একটা হচ্ছে সিইউ, কন্ট্রোল ইউনিট। সো এই সিপিইউ কে আমরা বলি হচ্ছে কম্পিউটারের ব্রেইন, অর্থাৎ হচ্ছে আমাদের মানুষের ব্রেইন যেই কাজগুলো করতে পারে, আমাদের কম্পিউটারের ব্রেইনও অর্থাৎ সেই কাজগুলো করতে পারবে। সো এই সিপিইউর যে দুইটা পার্ট আছে, এএলইউ, অ্যারিথমেটিক লজিক ইউনিট, এবং কন্ট্রোল ইউনিট। সো এরা কি কাজটা করে এখন আমরা সেটা দেখব। সো এই যে এই ক্ষেত্রে প্রথমে যেটা আছে অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেটার এই এএলইউর দুইটা পার্ট আছে। একটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যারিথমেটিক ইউনিট, আরেকটাকে আমরা বলতেছি হচ্ছে লজিক ইউনিট। সো অ্যারিথমেটিক ইউনিট কি করতে পারে, যত রকমের অ্যারিথমেটিক অপারেশন গুলো আছে সে হচ্ছে সেই কাজগুলা করতে পারে। অ্যারিথমেটিক অপারেশন গুলা কি কি হতে পারে, যেমন যোগ করা, গুণ করা, বিয়োগ করা, ভাগ করা। এই যে অ্যারিথমেটিক অপারেশন গুলো আছে, এই অ্যারিথমেটিক অপারেশন গুলা কাজ করে হচ্ছে অ্যারিথমেটিক ইউনিটের মধ্যে। ঠিক তেমনি আরেকটা ইউনিট আছে হচ্ছে লজিক ইউনিট। সো এই লজিক ইউনিট কি করে, যত রকমের লজিক্যাল পারফরমেন্স অপারেশন আছে সে হচ্ছে সেইগুলোকে পারফর্ম করতে পারে। লজিক্যাল কাজগুলো কি কি, যেমন কোনো নাম্বার বা কোনো ইনস্ট্রাকশন বা কন্ডিশন কোনটা থেকে কোনটা ছোট, কোনটা বড়, কোনটা সমান, এই জিনিসগুলো বের করতে পারে। কিংবা হচ্ছে এটা কি আমার নাম্বার কিনা নাকি কোনো রকমের লেটার, এটা হচ্ছে ডিসাইড করা হচ্ছে আমার লজিক্যাল অপারেশনের কাজ। সো এই ধরনের কাজগুলো করে হচ্ছে আমার লজিক ইউনিট যেটা আছে সেইটা। সো আমার এএলইউ কি করতে পারে, এই অ্যারিথমেটিক এবং লজিক্যাল যে অপারেশন গুলো আছে সেইগুলা করতে পারে। সাথে হচ্ছে সে কি করে, আমার কোনো রকমের যদি টেম্পোরারি ডেটা থাকে সেগুলো হচ্ছে সে কি করে রেজিস্টারের মধ্যে স্টোর করে রাখতে পারে। সো গতদিনই আমরা পড়ছিলাম যে আমার রেজিস্টার কি, রেজিস্টার হচ্ছে আমার একটা টেম্পোরারি স্টোরেজ। সো যেহেতু রেজিস্টারের সাইজ অনেক ছোট থাকে বা রেজিস্টারের স্টোরেজ ক্যাপাসিটি অনেক কম থাকে, সো তার আসলে স্পিড অনেক বেশি থাকে। যখন আমরা মেমোরি পড়বো তখন আমরা এই জিনিসটা দেখবো যে যত বেশি আমার স্টোরেজ ক্যাপাসিটি হচ্ছে, আমার স্পিড তত কমতেছে, আবার জিনিসটার দামও তত কমতেছে। সো আমাদেরকে এই জিনিসগুলোর মধ্যে আসলে ট্রেড অফ করা লাগে। সো রেজিস্টার হচ্ছে আমার একটা হাই স্পিড স্টোরেজ ডিভাইস, যেটার মধ্যে আমরা এই জিনিসগুলো রাখতে পারি। কি কি রাখতে পারি, আমরা যদি কোনো ইনপুট আউটপুট থেকে ডেটা আনি, সো বা ডেটা আমি পাঠাইতে চাই, এই ডেটাগুলো রাখতে পারে হচ্ছে রেজিস্টার। আমার কি কি কাজ করতে হবে, আমি যোগ করব, বিয়োগ করব, গুণ করব, ভাগ করব, এই কাজগুলো কোনটা করতে হবে সেই জিনিসটা রাখি আমরা হচ্ছে ইনস্ট্রাকশনের মধ্যে। আপনার হচ্ছে অ্যাড্রেস রাখতে পারি আমরা চাইলে, অর্থাৎ হচ্ছে আমি কি মেমোরি থেকে ইনফরমেশন নিব নাকি ইনপুট আউটপুট ডিভাইস থেকে নিব, কোত্থেকে আমি ইনফরমেশন নিব, কোথায় গিয়ে আমি সেভ করব, এই যে অ্যাড্রেস গুলো থাকবে, লোকেশন গুলো থাকবে, সেটাও আমি স্টোর করে রাখতে পারি হচ্ছে রেজিস্টারের মধ্যে। তাছাড়া আমার যোগ বিয়োগ কাজ করার সময় মাঝে যদি কোনো ইন্টারমিডিয়েট ইনফরমেশন রাখা লাগে, রেজাল্ট রাখা লাগে, তখন হচ্ছে আমরা এই রেজিস্টারের মধ্যে স্টোর করে রাখতে পারি। সো আমার রেজিস্টারের মধ্যে আমরা এই জিনিসগুলো রাখতে পারি। সো এরপরে ফাইনালি আছে হচ্ছে কন্ট্রোল ইউনিট। গতদিন বলে আসছিলাম যে কন্ট্রোল ইউনিট আসলে কোনো কাজ করে না, সে হচ্ছে শুধুমাত্র সুপারভাইজ করে। সো প্রথমেই এই কথাটা বলা হয়েছে, সে আসলে কোনো রকমের প্রসেসিং এ পার্টিসিপেট করে না, সে কোনো রকমের অ্যারিথমেটিক অপারেশন করে না, লজিক্যাল অপারেশন করে না। তার কাজ হচ্ছে যে ঠিকঠাক মতন সিপিইউ তে কাজ হচ্ছে কিনা সেই জিনিসগুলাকে সুপারভাইজ করা। সো সে হচ্ছে সুপারভাইজ করে, সাথে হচ্ছে কম্পিউটার ইউনিট গুলাকে কন্ট্রোল করে। যেহেতু তার নাম কন্ট্রোল ইউনিট, সো হচ্ছে সেইগুলোকে কন্ট্রোল করতে পারে। সে কি করে, আমার ইনপুট আউটপুট ডিভাইস গুলাকে কোঅর্ডিনেট করে, ইনপুট থেকে ইনফরমেশন এনে এএলইউ কে দেয়, এএলইউ সেগুলো পারফর্ম করে, করার পরে হচ্ছে সে আবার আউটপুট ডিভাইসের মধ্যে আউটপুট গুলোকে পাঠায়। সো এই কাজগুলো ঠিকঠাক মতন হচ্ছে কিনা এই জিনিসগুলো দেখার কাজ বা কোঅর্ডিনেট করার কাজই হচ্ছে আমার কন্ট্রোল ইউনিটের। সো কন্ট্রোল ইউনিট নিজ থেকে কোনো কাজ করে না, সে হচ্ছে সবগুলা কাজ ঠিকঠাক মতন হচ্ছে কিনা সে শুধুমাত্র এই জিনিসগুলা দেখাশোনা করে। আচ্ছা, তো হচ্ছে এরপরে আছে আমাদের মেমোরি ইউনিট। মেমোরি ইউনিট সম্পর্কে বলছি যে একটা ডিটেইল চ্যাপ্টার আছে, আমরা শুধুমাত্র এখানে শর্ট করে একটু একটু পড়বো। সো আমাদের মেমোরি হচ্ছে দুই রকমের মেইনলি মেমোরি থাকে, সেটা হচ্ছে ক্যাশ মেমোরি আর প্রাইমারি মেমোরি বলছে। বাট আমরা আসলে পড়ে আসছি আমাদের মেমোরি দুই রকমের, একটা হচ্ছে প্রাইমারি মেমোরি আর একটা হচ্ছে সেকেন্ডারি মেমোরি। সেকেন্ডারি মেমোরিতে আমরা পার্মানেন্টলি ডেটা স্টোর করে রাখি। আর প্রাইমারি মেমোরির ক্ষেত্রে কি হয়, আমরা যেসব ইনফরমেশন স্টোর করে রাখি, যদি আমি কম্পিউটার অফ করে দিই তাহলে আমার সেই ইনফরমেশন গুলো আবার চলে যায়।
সো এই প্রাইমারি মেমোরি আর সেকেন্ডারি মেমোরির মধ্যে মেজর ডিফারেন্স হচ্ছে যে আমি যদি কম্পিউটার অফ করে দেই, আমার সেকেন্ডারি মেমোরি কিন্তু তখনও আমার ইনফরমেশন গুলো স্টোর করে রাখতে পারে, কিন্তু আমার প্রাইমারি মেমোরি যেটা থাকবে সে কিন্তু ওই ভ্যালু গুলাকে স্টোর করে রাখতে পারবে না। সো এইখানে প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি বাদেও আরেক রকমের মেমোরি আছে যেটাকে আমরা বলি হচ্ছে ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরির কাজ কি? ক্যাশ মেমোরির কাজ হচ্ছে, এখান থেকে একটু ছবিটায় চলে যাই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ক্যাশ মেমোরির কাজ হচ্ছে এই হচ্ছে আমার প্রাইমারি মেমোরি যেটাকে আমরা বলতেছি হচ্ছে র্যাম। আর এই পাশে আছে হচ্ছে আমার প্রসেসর যেটা হচ্ছে আমার সিপিইউ। সো এই প্রসেসরের স্পিড আমরা জানি অনেক বেশি এই র্যামের তুলনায়। যখন আমরা হচ্ছে কাজ করি বা কম্পিউটার কাজ করে তখন সে দেখা যায় যে প্রসেসরের স্পিড এত বেশি থাকে, সে যখন র্যামের কাছে কোনো ইনফরমেশন পাঠায় বা র্যাম থেকে কোনো ইনফরমেশন নিতে চায় তখন তার কি হয় অনেকক্ষণ অপেক্ষা করা লাগে। কেন? কারণ র্যাম তো স্লো পারফর্ম করে তাই। সে র্যামের কাছে যায় যে বলে যে আমার এই ইনফরমেশন গুলো দাও, সো হচ্ছে তখন র্যাম কি করে অনেক স্লোলি পারফর্ম করে, তার স্পিডের সাথে র্যাম হচ্ছে ম্যাচ করতে পারে না। সো যেহেতু র্যাম তার স্পিডের সাথে ম্যাচ করতে পারে না, সেজন্য একটা নতুন রকমের মেমোরি আসছে যেটাকে আমরা বলতেছি হচ্ছে ক্যাশ মেমোরি। এই ক্যাশ মেমোরিতে আমরা কি রাখি? খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন যেগুলো আসলে আমার রেগুলার ইউজের ক্ষেত্রে ব্যবহার করা হয়, সেই জিনিসগুলো হচ্ছে থাকে ক্যাশ মেমোরিতে। এই ক্যাশ মেমোরি আমাদেরকে কি করে, যেমন প্রসেসর স্পিডের সাথে যাতে ম্যাচ করে সেই জন্য একটা মাঝামাঝি মেমোরি রাখা হয়। তো ক্যাশ মেমোরি কি করে, যখন আপনার এই ক্যাশ মেমোরির মধ্যে ইনফরমেশন থাকে সে কি করে প্রসেসরকে সাথে সাথে ইনফরমেশনটা দিয়ে দেয়। আর ধরেন প্রসেসর নতুন কিছু চাইলো যেটা ক্যাশ মেমোরির মধ্যে নাই, সেগুলো কি করতে হয়, প্রসেসরে সেটাকে র্যাম থেকে আনতে হচ্ছে, তখন এটা আবার সে স্টোর করে রেখে দেয় হচ্ছে ক্যাশ মেমোরির মধ্যে, যাতে নেক্সট টাইম যখন প্রসেসরের প্রয়োজন হয় তাহলে নেক্সট টাইম আর সে র্যামের কাছে না গিয়ে সে যাবে হচ্ছে ক্যাশ মেমোরির কাছে। তো এই কথাটাই আসলে এখানে এতগুলো কথাবার্তা দিয়ে বোঝানো হয়েছে যে ক্যাশ মেমোরি আসলে আমার একটা স্টোরেজ টাইপ, যে হচ্ছে কি করে আমার সিপিইউর সাথে যেহেতু অনেক বেশি ফাস্ট রেট, সো আমার হচ্ছে তাড়াতাড়ি যাতে ইনফরমেশন দেখাইতে পারি সেই জন্য আসলে আমরা এই ক্যাশ মেমোরিটা ব্যবহার করতে পারি। সো দুই রকমের হচ্ছে ক্যাশ এখানে দেখানো হয়েছে ছবিটার মধ্যে, L1 ক্যাশ, L2 ক্যাশ, সাথে এখন নতুন L3 ক্যাশও আসছে। সো এই এক একটা ক্যাশের সাইজ হচ্ছে ডিফারেন্ট সাইজের হয়, এই জিনিসগুলো এখানে আর কি লেখা আছে। সো এরপরে আছে হচ্ছে আমাদের প্রাইমারি মেমোরি। এই প্রাইমারি মেমোরিকে বলা হয় কম্পিউটারের মেইন মেমোরি, যেখানে হচ্ছে আমরা আমাদের ডেটা বা ইনস্ট্রাকশন গুলাকে সেভ করে রাখি। সো এই প্রাইমারি মেমোরি হয় হচ্ছে দুই রকমের, র্যাম, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, আর একটা হচ্ছে রম, রিড অনলি মেমোরি। সো যেহেতু নামেই বলা আছে রিড অনলি মেমোরি, তাহলে আমরা নাম শুনেই বুঝতে পারতেছি যে এই মেমোরির কাজ হচ্ছে শুধুমাত্র এখান থেকে আমি রিড করতে পারবো, অর্থাৎ আমি এখান থেকে ইনফরমেশন পাবো। কিন্তু আমার যদি কোনো ইনফরমেশন স্টোর করে রাখা লাগে তখন আমি র্যামের মধ্যে স্টোর করে রাখতে পারবো না। ঠিক তেমনি র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে কি হয়, আমরা এটার মধ্যে ইনফরমেশন রিড করতে পারবো এবং এখান থেকে ইনফরমেশন আবার স্টোর করেও রাখতে পারবো। সো এটাতে দুই রকমের কাজই আমি করতে পারবো। এখন সমস্যা হচ্ছে কোথায়, র্যাম হচ্ছে বলা হয় র্যামকে ভোলাটাইল মেমোরি। ভোলাটাইল শব্দটার মানে হচ্ছে যে আপনার কম্পিউটার যদি অফ হয়ে যায় তাহলে আমার র্যামের মধ্যে যা কিছু থাকবে সেটা হচ্ছে সাথে সাথে ডিলিট হয়ে যাবে। কিন্তু আমার রমের মধ্যে যে ইনফরমেশন গুলো থাকে আমার কম্পিউটার অফ হলেও কিন্তু সেটাকে আমরা ডিলিট করতে পারি না। কেন? কারণ হচ্ছে সেটা আসলে পার্মানেন্টলি স্টোর করা থাকে এখানে। আর র্যামের ক্ষেত্রে কি হয়, আমরা পার্মানেন্টলি কোনো কিছু স্টোর করে রাখতে পারি না। সো এই জন্য এটাকে টেম্পোরারি স্টোরেজও বলা হয়। সো সেকেন্ডারি মেমোরিকে আমরা বলতেছি হচ্ছে সেকেন্ডারি মেমোরি যেখানে আমরা হচ্ছে ডেটার ইনস্ট্রাকশন গুলাকে পার্মানেন্টলি স্টোর করে রাখতে পারি, সেটাই হচ্ছে আমার সেকেন্ডারি মেমোরি। সো যেহেতু এখানে আমরা পার্মানেন্টলি স্টোর করে রাখতে পারি তার মানে এতটুকু বুঝতে পারতেছি যে সেটা হচ্ছে নন ভোলাটাইল হবে, অর্থাৎ আমার যদি কম্পিউটার অফ হয়ে যায় তারপরেও এটার ইনফরমেশন ডিলিট হবে না, এবং এই জন্য এটাকে আমরা ব্যাকআপ স্টোরেজ হিসেবে ব্যবহার করি এটা বলা হয়। কেন? কারণ হচ্ছে আপনার অনেক অনেক ইনফরমেশন রাখা লাগতে পারে, এমনকি হচ্ছে সি ড্রাইভের যেসব সফটওয়্যার ইনস্টল করছেন সেগুলোও আপনি ব্যাকআপ হিসেবে তখন হচ্ছে আমরা অন্যান্য ড্রাইভে বা আমাদের হার্ড ডিস্কে রেখে দিতে পারি। সো এরপরে বলা হয়েছে যেহেতু আমার সেকেন্ডারি মেমোরির স্টোরেজ ক্যাপাসিটি অনেক বেশি প্রাইমারি মেমোরির তুলনায়, সো আমার সেকেন্ডারি মেমোরিটা প্রাইমারি মেমোরির তুলনায় একটু সস্তা হবে। এখন সমস্যা হচ্ছে কি, যেহেতু এটা স্টোরেজ ক্যাপাসিটি বেশি, আগে বলে আসছিলাম যে স্টোরেজ ক্যাপাসিটি যদি বেশি হয় তাহলে হচ্ছে আমাদের এখানে কিন্তু ডেটা অ্যাক্সেস করতে বেশি সময় লাগবে। একটা বড় জায়গায় আমি কোনো কিছু যদি খুঁজি আর একটা ছোট জায়গায় যদি কোনো কিছু খুঁজি তাহলে হচ্ছে টাইম ডিফারেন্স হয় অনেক। সো সেই জন্য এটা যেহেতু অনেক বেশি স্টোরেজ ক্যাপাসিটি, সো এখানে যদি আমি কোনো কিছু খুঁজতে চাই তাহলে আমার এখানেও অনেক বেশি সময় লাগবে। সো ইনস্ট্রাকশন সাইকেল পড়তে হলে আমাদের জানতে হবে আসলে ইনস্ট্রাকশন জিনিসটা কি।
ইনস্ট্রাকশন আমরা কাকে বলি? ইনস্ট্রাকশন আমরা বলি হচ্ছে যেটা আমার কোনো একটা কাজ আমি করতে চাই। সো এই কাজটা করার জন্য আমার আসলে কি, কি করতে হবে এই জিনিসটাকে আমরা বলতেছি হচ্ছে ইনস্ট্রাকশন। সো ইনস্ট্রাকশন এ সুন্দর করে একটা ডেফিনিশন এখানে বলছে যে ইনস্ট্রাকশন গুলাকে আসলে তৈরি করা হয় কোনো একটা কাজ করার জন্য এবং প্রসেসর জানে সেই কাজগুলাকে করতে পারে। এই জিনিসটাকে বলি আমরা হচ্ছে ইনস্ট্রাকশন। সো ইনস্ট্রাকশনটা কাজ করে আমার হচ্ছে এরকম একটা সাইকেল আছে। এই সাইকেলটাকে আমরা বলি হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। যেহেতু হচ্ছে এখানে ভ্যালু গুলো মানে হচ্ছে একেকটা স্টেপের পর আরেকটা স্টেপ আসতেছে এবং একটা সাইকেল তৈরি করছে। সো এটাকে আমরা বলতেছি হচ্ছে ইনস্ট্রাকশন সাইকেল। ইনস্ট্রাকশন সাইকেলের ১ম যেটা আছে সেটা হচ্ছে ফেজ। অর্থাৎ আমার যেই ভ্যালু গুলো আছে বা আমাদের যে সিপিইউ এর মধ্যে ইনস্ট্রাকশন যেগুলো আসবে, সেই যে কাজগুলা একটা, একটা করে নিয়ে আসা সেটাকে আমরা বলতেছি হচ্ছে ফেজ করা। ধরেন এই যে আমি চা বানাইতে চাই। সো আমি চা বানাইতে গেলে আমার কি, কি লাগবে? আমার দুধ লাগবে, চা পাতা লাগবে, পানি লাগবে, চিনি লাগবে। সো এই জিনিসগুলা হচ্ছে আমি ফেজ করে নিয়ে আসলাম। সো এরপরে ইনস্ট্রাকশনটাকে ফেজ করার পরে নেক্সট স্টেপকে বলা হয় হচ্ছে ডিকোড স্টেপ। যে আমি আসলে কি কাজটা করতে চাই সেটা আসলে গুছায় লেখা। যেমন ধরেন আমি আসলে বানাইতে চাই, আমাকে বলছে হচ্ছে ইনস্ট্রাকশন চা বানাও। সো এখন এই চা বানানোর জন্য আমার কি করতে হবে? প্রথমে হচ্ছে পানি গরম করতে হবে। তারপরে আমার একটু চা পাতা দিতে হবে। চা পাতা ফোটার পরে আমি দুধ দিব। সো এই জিনিসগুলা হচ্ছে ইনস্ট্রাকশনটাকে ভেঙে, ভেঙে আমরা ছোট, ছোট পার্ট করলাম এবং ছোট পার্ট গুলা করার পরে আমরা হচ্ছে কোন কাজটা কি হবে সেটা হচ্ছে ক্লিয়ারলি এক্সপ্লেইন করলাম। এবার হচ্ছে এক্সিকিউট এর কাজ। এক্সিকিউট সে কি করবে? একটা, একটা করে লাইন নিবে। যেমন হচ্ছে আমি পানি নিবো, পানিটাকে গরম করব, সেটা হচ্ছে এক্সিকিউট করলো। এরপরে আমি পানির মধ্যে হচ্ছে চা পাতা দিব, সেটাকে এক্সিকিউট করলো। অর্থাৎ প্রত্যেকটা স্টেপকে আমি যে ভেঙে, ভেঙে ছোট, ছোট পার্ট করলাম, প্রত্যেকটা পার্টকে এই এক্সিকিউট এ এসে হচ্ছে সে কাজ করা শুরু করবে। এবার আমার ফাইনাল কাজ করা শেষ। এবার আমি হচ্ছে কি করব? স্টোর করব। অর্থাৎ আমার চা বানানো শেষ। এখন আমি এটাকে ফ্লাস্কে ভরে রেখে দিলাম। সো এখন স্টোরেজের কাজ হচ্ছে আমি যে কাজগুলা করলাম, সেই কাজগুলাকে এখন আমি কোনো একটা মেমোরিতে বা আউটপুটে আমি এখন শো করব। সো আমি যদি মেমোরিতে রাখি, জিনিসটাকে আমি কি করব? স্টোর করে ফেলবো। সো আমার ইনস্ট্রাকশন সাইকেলটা কাজ করে হচ্ছে এই ৪ টা ধাপের মধ্যে। ১ম এ সে কোনো কিছু ফেচ করে আনবে, তারপর সেইটাকে ডিকোড করবে, তারপরে হচ্ছে এক্সিকিউট করবে, এরপরে ফাইনালি হচ্ছে স্টোর করবে। এখন এই জিনিসটা করার সময় একটা ইম্পর্টেন্ট জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে পাইপলাইনিং। এই পাইপলাইনিং এর কাজ কি? পাইপলাইনিং এর কাজ হচ্ছে ধরেন এখানে অনেকগুলো ইনস্ট্রাকশন আছে। কি, কি আছে? ইনস্ট্রাকশন গুলো শর্ট ফর্ম আমি আই লিখতেছি। I1, I2, I3, I4 এরকম ধরেন আমার কাছে ৬ টা ইনস্ট্রাকশন আছে। সো হচ্ছে সেটাকে কোথায় রাখলাম? পাইপলাইনিং মানে বোঝানো হয় যে একটা কোনো পাইপ টাইপের কিছু বা হচ্ছে আমরা আসলে বলি কোনো একটা ইনস্ট্রাকশনের সেট বা স্টোরেজ যেখানে আসলে তারা সিকোয়েন্সিয়ালি একটা, একটা করে ইনস্ট্রাকশন গুলা থাকে। সো আমাদের কাজ হচ্ছে ওইখান থেকে যে ইনস্ট্রাকশন গুলো আছে, ওইখানে ধরেন নতুন কোনো কাজ আসছে, আমি এই লিস্টে এড করে দিব বা এই পাইপলাইনে এড করে দিব। যেমন এখন মনে হলো যে আচ্ছা ৬ টা ইনস্ট্রাকশন আছে, একটা আরেকটা নতুন কাজ তোমার করতে হবে। সো তখন আমি একটা ইনস্ট্রাকশন এড করে দিলাম। এই জিনিসটাকে বলি আমরা পাইপলাইনিং। এখন আমার যে এই মানে ইনস্ট্রাকশন সাইকেলটা আছে সে কি করে? ১ম এ একটা, একটা করে ওই পাইপলাইন থেকে ইনস্ট্রাকশন গুলাকে নেয়। সো সে কি করবে? ১ম এ যখন যাবে সে দেখবে যে ১ম ইনস্ট্রাকশনটা হচ্ছে I1। তো সে কাকে নিবে? এখানে নিবে হচ্ছে I1 কে। আমার I1 এখন এই স্টেপে আছে। সো এটা আনার পরে সে এখন এটাকে ডিকোড করতে পাঠাবে। সো আমার হচ্ছে কি করলো? এই I1 এখন চলে আসলো হচ্ছে এই ডিকোড স্টেপে। সো যেহেতু আমার I1 ডিকোড স্টেপে আছে, আমার কিন্তু এই স্টেপে এখন কোনো কাজ নাই। ফেচ স্টেপটা কিন্তু বসে আছে। সো ফেচ স্টেপ কি করবে? তখন হচ্ছে নেক্সট যে I2 আছে তাকে নিয়ে আসবে। এদিকে আমার I1 এর কাজ হচ্ছে, এখন আমার এখানে I2 এর কাজ হচ্ছে। সো থার্ড অবস্থায় এসে কি হবে? এই I1 টা চলে আসবে হচ্ছে এইখানে। তার ডিকোডের কাজ শেষ। I2 এর ফেচ এর কাজ শেষ। I2 দেখলো ও বসে আছে। সো I2 চলে আসবে এই স্টেপে। আর আমার ফেচ যেহেতু বসে আছে সে তখন কি করবে? নেক্সট আবার I3 কে ডাক দিবে। সো এভাবে করে একটা, একটা ইনস্ট্রাকশন একটা, একটা স্টেপে যাবে। যে স্টেপটা খালি হয়ে যাবে তখন সে নতুন আরেকটা ইনস্ট্রাকশনকে টেনে নিয়ে আসবে। স্টোরেজে যাওয়ার পরে আমরা আর ফেচে যাব না। স্টোরেজ যাওয়ার পরে আমরা হচ্ছে মেমোরিতে তো পাঠাই দিলাম। তাইলে তার কাজ শেষ। এই ইনস্ট্রাকশনটা এই সাইকেল থেকে বের হয়ে গেল। এখন এই ২ টা ডিফারেন্স করতে হলে আগে বুঝতে হবে এই ২ টা জিনিস কি? এই ২ টা জিনিস আসলে কিছু না, ২ টা প্রসেসরের টাইপ। আমরা হচ্ছে যে ধরনের কম্পিউটারের মধ্যে প্রসেসর গুলো ইউজ করি, সো সেই প্রসেসরের যেই ধরনের ইনস্ট্রাকশন নিয়ে তারা কাজ করতে পারে, সেই ইনস্ট্রাকশনের ভিত্তিতে আমরা হচ্ছে আমাদের প্রসেসর গুলোকে ২ ভাগে ভাগ করি। সিএসকে মানে হচ্ছে যদি আমার কম্পিউটার বা প্রসেসর কমপ্লেক্স কোনো ইনস্ট্রাকশন নিয়ে কাজ করতে পারে,
তখন তাকে আমরা বলি হচ্ছে সিস্ক, কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। যদি আমার কম্পিউটার বা প্রসেসর এত কঠিন কোনো কাজ করতে না পারে, কমপ্লেক্স কাজগুলো করতে পারে না, তখন আমরা সেটাকে বলি হচ্ছে রিস্ক, RISC, মানে হচ্ছে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার। সো এখন এইটা থেকে বুঝতে পারতেছি আসলে আমাদের এখন যে কম্পিউটারগুলো ব্যবহার করা হয় সেগুলো আসলে এই যে রিস্ক আর সিস্কের একটা দুইটা মিলানো কোনো কিছু, অর্থাৎ আমাদের কম্পিউটার সহজ কাজও করতে পারে, আবার কঠিন কাজ চাইলেও করতে পারে। সো হচ্ছে সে আসলে দুইটার কোনো একটা ক্যাটাগরিতে পড়ে না, সে আসলে একটা হাইব্রিড ক্যাটাগরিতে পড়ে। সো এখন হচ্ছে এই যে দুইটা আলাদা আলাদা ক্যাটাগরি আছে, এগুলো আসলে কি? তাহলে আমরা নাম শুনেই বুঝতে পারতেছি যেহেতু এটা সিস্ক, তাহলে সে কি করতে পারে? কমপ্লেক্স ইনস্ট্রাকশন নিয়ে কাজ করতে পারে, সাথে করে সে সিম্পল ইনস্ট্রাকশন নিয়েও কাজ করতে পারে। এবং তার হচ্ছে অনেক অনেক ইনস্ট্রাকশন সেট আছে, যেহেতু সে কমপ্লেক্স এবং হচ্ছে সিম্পল দুইটা নিয়ে কাজ করতে পারে, তার ইনস্ট্রাকশন মানে হচ্ছে তার কাছে আসলে অনেকগুলো ইনস্ট্রাকশন রাখার মতন ক্ষমতা আছে। সো উল্টা দিকে হচ্ছে রিডিউসড এর ক্ষেত্রে, যে রিডিউস যেহেতু হচ্ছে কি আমার সিম্পল কাজ করতে পারে, তার মানে এই রিডিউসের ক্ষেত্রে লার্জ ইনস্ট্রাকশন সেট নেই, তার ইনস্ট্রাকশন সেটটা হচ্ছে অনেক স্মল। সো সে হচ্ছে ফিউ ইনস্ট্রাকশন নিয়ে কাজ করতে পারে। এখন বলা হয়েছে যেহেতু সে অনেকগুলো ইনস্ট্রাকশন নিয়ে কাজ করতে পারে, সেটা হচ্ছে কি 200 থেকে 300 ইনস্ট্রাকশন নিয়ে কাজ করতে পারে। সো কি হয়, তার মধ্যে অনেক অনেক ট্রানজিস্টর থাকে। এই ট্রানজিস্টর গুলো কি করে আমাকে, যে এই যে আমি প্রসেসর গুলোকে তৈরি করি, সে প্রসেসর তৈরি করতে আমাকে সাহায্য করে। সো তার মধ্যে মিলিয়ন্স অফ ট্রানজিস্টর থাকে। আর এটার ক্ষেত্রে কি হয়, যেহেতু তার ইনস্ট্রাকশন কম, তার আসলে অত জটিল না তার প্রসেসরটা, সো তার মধ্যে আসলে ট্রানজিস্টরও কম লাগে। এখন যেহেতু তার মধ্যে ট্রানজিস্টর কম লাগে, তাহলে আমার এটার ক্ষেত্রে কস্ট কম হচ্ছে, আর এটার ক্ষেত্রে আমার কস্ট বেশি হচ্ছে। যে আমাদের যে ইনস্ট্রাকশন সাইজটা আছে, যেহেতু এটা আসলে সিম্পল, সো সে কি করে, তার ইনস্ট্রাকশন সাইজটা ফিক্সড। সে শুধু এক টাইপের ইনস্ট্রাকশন সাইজ নিয়ে কাজ করতে পারে, যে 32 বিটের জিনিসপত্র ছাড়া আমি আর অন্য কোনো ইনফরমেশন নিয়ে কাজ করতে পারবো না। কিন্তু আমাদের সিস্ক যেহেতু সে কমপ্লেক্স জিনিসপত্র নিয়ে কাজ করতে পারে, তো সে 8 বিটের জিনিস নিয়েও কাজ করতে পারবে, 16 বিটের কোনো কিছু দিলেও সে কাজ করতে পারবে, 32 বিটেরও কোনো কাজ দিলে সে করতে পারবে। সো এটার ক্ষেত্রে আরেকটা ডিফারেন্স আমরা পাইলাম, যে সে আসলে 8, 16 বা 32 বিটের যাই আমাকে ইনস্ট্রাকশন দেওয়া হয় না কেন, সব ধরনের ইনস্ট্রাকশন নিয়ে আমি কাজ করতে পারবো। কিন্তু এর ক্ষেত্রে আমার ইনস্ট্রাকশনের সাইজটা ফিক্সড, আমি শুধু একরকম, অর্থাৎ 32 বিটের ইনফরমেশন নিয়েই কাজ করতে পারবো। আচ্ছা, সো হচ্ছে আমাদের এই যে সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট যতগুলা ইউনিট আছে কম্পিউটার হার্ডওয়্যারের, তারা তো হচ্ছে আমরা ইউনিট সম্পর্কে জানলাম। এখন আমাদের এই ইউনিট গুলা কিভাবে আসলে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকে? আমি যে বললাম ওর কাছে ইনফরমেশন পাঠাও, সে আসলে কিভাবে ওর কাছে ইনফরমেশন পাঠাবে? বা আমি বললাম যে ওর থেকে ইনফরমেশন নাও, ডেটা নাও, সে আসলে কিভাবে নিবে? সো সেটার জন্য ব্যবহার করা হয় কিছু তার, যেই তারগুলা বা ওয়্যার গুলাকে আমরা বলি হচ্ছে বাস। এই বাসের কাজ হচ্ছে কি, আমার এই সিপিইউ, মেমোরি, ইনপুট আউটপুট ইউনিট যা আছে সেগুলোর মধ্যে তারা হচ্ছে একটা ইন্টার কানেকশন করে। সো এই বাস হয় হচ্ছে দুই রকমের, একটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল বাস, আরেকটাকে বলি আমি এক্সটার্নাল বাস। এখন এই ইন্টারনাল বাস আর এক্সটার্নাল বাসের মধ্যে পার্থক্য কি? ইন্টারনাল বাস হচ্ছে আমার সিপিইউর ভিতরে জিনিসপত্রের সাথে যদি আমি কানেক্ট করি, তখন সেটাকে বলি আমরা হচ্ছে ইন্টারনাল বাস। অর্থাৎ আমার সিপিইউ আর মেমোরির সাথে যদি আপনি কানেক্ট করেন, যে ধরনের তারগুলো দিয়ে আপনি কানেক্ট করবেন তাদেরকে আমরা বলবো হচ্ছে সিস্টেম বাস। ঠিক তেমনি আমরা যদি হচ্ছে সিপিইউ আর হচ্ছে এই যে আমাদের আউটপুট ডিভাইস গুলো আছে, যেমন কি আমাদের মনিটর, কিবোর্ড কিংবা পোর্টেবল হার্ড ডিস্ক, এগুলো যেগুলো আছে এসে কানেক্ট করতে চাই, তখন আমরা ব্যবহার করি হচ্ছে এক্সপানশন বাস। সো আমাদের হচ্ছে বাস দুই রকমের, এটা আমাদের মনে রাখতে হবে যে ইন্টারনাল আর হচ্ছে এক্সটার্নাল বাস। ইন্টারনাল গুলো আমি হচ্ছে নিজেদের মধ্যে কানেক্ট করবো, অর্থাৎ সিপিইউ আর মেমোরির সাথে কানেক্ট করব। এক্সটার্নাল বাসকে আমি হচ্ছে সিপিইউর সাথে ইনপুট আউটপুট ইউনিটে কানেক্ট করার জন্য ব্যবহার করব। সো এই গেল আমার দুই ধরনের বাস। এখন হচ্ছে এই যে ইন্টারনাল বাস এবং এক্সটার্নাল বাস আছে, এদের মধ্যে তিন রকমের বাস আরো আছে। সেই তিন রকমের বাসগুলোর কাজ হচ্ছে মানে আসলে কোনটা আসলে কি কাজ করবে সেটার জন্য এদেরকে হচ্ছে আলাদা করে আইডেন্টিফাই করা। সো তিনটা বাস কি কি? একটা হচ্ছে ডেটা বাস, একটা হচ্ছে অ্যাড্রেস বাস, একটা হচ্ছে কন্ট্রোল বাস। এই তিন ধরনের বাস আবার আমার হচ্ছে এক্সটার্নাল বাসের ক্ষেত্রেও আছে। অর্থাৎ হচ্ছে যখনই আপনাকে সিস্টেম বাস লিখতে বলবে, আপনি এই তিনটার জন্য যা লিখবেন, যদি আপনাকে এক্সটার্নাল বাসের জন্য লিখতে বলে, আপনি হচ্ছে তিনটার জন্য সেম জিনিসই লিখবেন। সো আমরা যাই লিখি না কেন, দুইটার জন্য আসলে সেমই থাকবে। সো আমাদের হচ্ছে এই ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস গুলা কি জিনিস এটা একটু জানি। ডেটা বাস মানে হচ্ছে আমার হচ্ছে যে শুধুমাত্র ডেটা আদান প্রদান করতে পারবে এই তারগুলা,
সেটাকে আমরা বলি হচ্ছে ডেটা বাস। সো ডেটা বাস শুধুমাত্র ডেটা ট্রান্সফার করতে পারে। এখন সে কতটুকু ডেটা ট্রান্সফার করবে সেটা হচ্ছে আমার প্রসেসরের উপর ডিপেন্ড করে। আমার প্রসেসর চাইলে হচ্ছে ৮ বিট, ১৬ বিট, ৩২ বিট বা ৬৪ বিট, আপনার প্রসেসরের সাইজ যত হবে সে হচ্ছে ততগুলা ডেটা ট্রান্সফার করতে পারবে। সো ৮ বিট প্রসেসর মানে হচ্ছে তার মধ্যে ৮ টা তার আছে। সো সে হচ্ছে ৮ বিটের ডেটা পাঠাইতে পারবে, অর্থাৎ 1 বাইটের ডাটা পাঠাইতে পারবে। ঠিক তেমনি যদি আপনার ১৬ বিটের প্রসেসর হয়, তার মানে তার মধ্যে আছে ১৬ টা ডাটা বাস, এবং এই ১৬ টা ডেটা বাস কি করতে পারে? ১৬ বিটের ডেটা পাঠাইতে পারবে। সো আমার যতটুকু আসলে প্রসেসরের সাইজ, ততটুকু সাইজের আমি ডেটা পাঠাইতে পারবো। এরপর আছে হচ্ছে আমার অ্যাড্রেস বাস। এই অ্যাড্রেস বাস কি করে? অ্যাড্রেস বাস হচ্ছে আমার কোথায় আমি ইনফরমেশন গুলা রাখতে চাই, এই জিনিসটা পাঠাই আমি অ্যাড্রেস বাসের মাধ্যমে, অর্থাৎ লোকেশন গুলাকে পাঠাই। যেমন ধরেন আমি যদি বলি যে এই জিনিসটা মেমোরির এই জায়গাতে গিয়ে তুমি সেভ করবা, তাহলে এই যে মেমোরির কোথায় সেভ করবে, নাকি ইনপুট আউটপুটে সেভ করবে, না কোথায় সে সেভ করবে, এই জিনিসগুলো হ্যান্ডেল করে হচ্ছে আমার অ্যাড্রেস বাস। সো অ্যাড্রেস বাসের উপরে বেস করে আসলে আমার কম্পিউটারের মেমোরি পাওয়া যায়। ধরেন আপনার কম্পিউটারের মেমোরি, কম্পিউটারের যে প্রসেসর আছে বা অ্যাড্রেস বাস আছে, সেটা যদি ৩৬ বিটের হয়, তাহলে সে আমাদেরকে মেমোরি দিতে পারে হচ্ছে 2 টু দি পাওয়ার 36, অর্থাৎ ৬৪ জিবির মেমোরি। সো ৬৪ জিবির মেমোরি কেন এটাকে বলা হয়? কারণ আমার হচ্ছে প্রত্যেকটা যে বিট আছে, প্রত্যেকটা বিটে আমাদের কম্পিউটারগুলো ২ রকমের ভ্যালু রাখতে পারে। একটা হচ্ছে 0, আরেকটা হচ্ছে 1। সো টোটাল যেহেতু আমার প্রত্যেকটা কম্পিউটার বাইনারি বিটের উপর চলে, সো আমার প্রত্যেকটার জন্যই আসলে লাগে হচ্ছে ২ টা করে বিট, এবং এইজন্য আমরা ৩৬ বিটের জন্য পাই হচ্ছে 2 টু দি পাওয়ার 36, যেটাকে আসলে আমরা যদি কনভার্ট করি তাহলে আমি পাই হচ্ছে ৬৪ জিবি মেমোরি। সো আমার অ্যাড্রেস বাসের মধ্যে আমরা আসলে কি করি? অ্যাড্রেস বাসের মধ্যে আমরা আসলে কোথায় কোন লোকেশন ইনফরমেশন গুলা পাঠাবো, সেই জিনিসটাকে আমরা ডিটারমাইন করি হচ্ছে অ্যাড্রেস বাসের মাধ্যমে। ফাইনালি আছে হচ্ছে আপনার কন্ট্রোল বাস। এই কন্ট্রোল বাসের কোনো অত কাজ নেই। ওই কন্ট্রোল বাসের কাজ হচ্ছে কন্ট্রোল ইউনিটের মতনই, যে সবকিছু খালি কন্ট্রোল করে সে। সো কন্ট্রোল বাসের কাজ হচ্ছে আমাকে বলবে যে আমার হচ্ছে ডেটা কোত্থেকে নিতে হবে, কোন ডেটাটাকে নিতে হবে, কোথায় গিয়ে আমি রাইট করতে হবে, কোথায় গিয়ে মানে কোন ডাটাটাকে আমি রাইট করব। অর্থাৎ আমার যে এই ধরনের ইনফরমেশন গুলো আছে যে আমি এখন আসলে রিড করব না রাইট করব, এই কাজগুলো করে হচ্ছে আমার কন্ট্রোল বাস। সো আমার এই যে ইন্টারনাল বাস বা সিস্টেম বাসের ক্ষেত্রে আমার এই ডেটা বাস, অ্যাড্রেস বাস, কন্ট্রোল বাস যেই কাজ করে, আমার এক্সপানশন বাসের ক্ষেত্রেও এইগুলো আসলে সেম কাজ করে। সো হচ্ছে আমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে বায়োস কি জিনিস। যখনই আমরা কম্পিউটার হচ্ছে স্টার্ট করি, আপনারা নিচে দেখতে পারেন যে আমরা হচ্ছে মানে বায়োস এন্টার করার জন্য কিছু হচ্ছে এখানে কি প্রেস করতে বলে। এখন আসলে এই বায়োস জিনিসটা কি, এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। সো বায়োস হচ্ছে একটা বেসিক প্রোগ্রাম যেটাকে বলা হয়। এই বেসিক প্রোগ্রামটা কাজ কি? এই বেসিক প্রোগ্রামটা থাকে আমাদের রমের মধ্যে স্টোর করা। রমের মধ্যে স্টোর করা মানে হচ্ছে সেই জিনিসটা আমরা কখনো ডিলিট করে ফেলতে পারি না বা মুছে ফেলতে পারি না। সো আমরা যখনই কম্পিউটার ওপেন করি, সাথে সাথে বায়োসটা চালু হয়। সো বায়োস চালু হওয়ার পরে বায়োস কি বলে? রমের মধ্যে গিয়ে বলে বা র্যামের মধ্যে, যেখানে আমরা আসলে আমাদের অপারেটিং সিস্টেমটা সেভ করে রাখি। অপারেটিং সিস্টেম মানে হচ্ছে এই যে আমাদের উইন্ডোজ 10, উইন্ডোজ 7, এই জিনিসটা আমরা যেখানে সেভ করে রাখছি, বায়োস গিয়ে তাকে বলে যে এই উইন্ডোজ তুমি এখন চালু হও। সো তখন গিয়ে আমার উইন্ডোজটা চালু হয়। সো এই বায়োসের কাজই হচ্ছে যে আপনার কম্পিউটার ওপেন করার সাথে সাথে আসলে কি করতে হবে, আপনার সবকিছু রেডি আছে কিনা, সেই জিনিসটা হচ্ছে বায়োসের কাজ। সো অনেক সময় দেখা যায় যে আমরা কম্পিউটার অন না হইলে আমরা বলি যে মাদারবোর্ড নষ্ট হয়ে গেছে কম্পিউটারে, সেই জন্য অন হচ্ছে না। কেন? কারণ হচ্ছে আমাদের এই বায়োসটা যে আমরা রাখি সেটা থাকে হচ্ছে রমের মধ্যে, এবং সেই রম বা র্যাম যা কিছু আছে সবকিছু জিনিস কিন্তু আমার মাদারবোর্ডের মধ্যেই থাকে। সো মাদারবোর্ডের মধ্যে থাকার কারণে কি হয়, যখন আপনার বায়োসটা ঠিকঠাক মতন রান করতে পারতেছে না, তখন ধরে নেওয়া হয় যে আপনার যে এই ডিভাইস গুলো আছে, এই ডিভাইস গুলোর মধ্যে কোনো রকমের প্রবলেম থাকার কারণেই বায়োসটা ঠিকঠাক মতন রান হইতে পারতেছে না। সো এই জন্য দেখা যায় যে আমাদের কম্পিউটার ওপেন না হলেই আমরা বলি যে আমাদের আসলে মাদারবোর্ডের প্রবলেম। কেন? কারণ হচ্ছে এইখানে বলাই আছে যে এই বায়োসটা থাকে মাদারবোর্ডের মধ্যে। সো আমাদের বা মাদারবোর্ডের প্রবলেম মানে হচ্ছে বায়োসটা ঠিকঠাক মতন রান করতে পারবে না।